This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH ফোটকাটা স্পেশালের শুরুতেই আপনাদের দেখাবো, বিগ বলে দেখাবো 10টা টপ ব্রেকিং নিউজ এই মুহূর্তে। দেখুন, ব্রেকিং নাম্বার 1, 1 নম্বর ব্রেকিং, প্রধানমন্ত্রী এবং ভারতের নৌসেনা প্রধানের দীর্ঘ বৈঠক। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা ইন্ডিভিজুয়ালি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 নম্বর দেখুন, ভারতে পাক রেঞ্জারের বিএসএফ এর হাতে পাকড়াও। এই রিশরার ছেলে পূর্ণাম, তাকে ওরা ধরে রেখে দিয়েছে, ভারত পাল্টা ধরে নিল। দেখুন, ভারতে পাক রেঞ্জারের বিএসএফ এর হাতে পাকড়াও। ব্রেকিং নাম্বার 3 নম্বর ব্রেকিং, সামনেই পাক পার্লামেন্টের বিশেষ অধিবেশন। শোনা যাচ্ছে আসন্ন অধিবেশন, তারা ডাকছে বিশেষ অধিবেশন, দেশবাসীকে কনভিন্স করতে যে ভারত আসলে মিথ্যে কথা বলছে, এটা তারা দেশবাসীকে কনভিন্স করতে চায়, তাই এই অধিবেশন তারা ডাকছে 5ই মে। এটা একটা কুটচাল পাকিস্তানের। 4 নম্বর ব্রেকিং দেখুন, বালোচ বিদ্রোহে জেরবার ইসলামাবাদ। একেবারে রক্তগঙ্গা বইছে বালোচিস্তানে, সেখানে পাক মিলিটারিকে একবারে কচুকাটা করছে বালোচিস্তানের যারা বিদ্রোহী বিএলএ, বালোচ লিবারেশন আর্মি। তারা বলছে আমাদের স্বাধীনতা চাই। চীনকেও হুমকি দিয়েছে তাদের কমান্ডার। 5 নম্বর ব্রেকিং দেখুন, ভয়ে দূরপাল্লার মিসাইল পরীক্ষা পাকিস্তানের। এই যে মিসাইল, এটা আহমেদ শাহ আবদালির নামে, আবদালি মিসাইলটার নাম দিয়েছে পাকিস্তান। তারা বলছে 450 কিলোমিটার পাল্লা। আসলে এটা মিথ্যে কথা, এটা 150 হবে পাল্লা, এত লং রেঞ্জ মিসাইল নয় ওটা। 5 নম্বর দেখুন, 6 নম্বর ব্রেকিং, কাশ্মীরের টুরিস্ট স্পটে পাহারায় বিএসএফ। এটা কিন্তু আগে ছিল না, এটা নতুন হলো, নতুন সিদ্ধান্ত ভারত সরকারের। আজকে ওমর আবদুল্লাহর সঙ্গে মিটিংও হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কাশ্মীরের টুরিস্ট স্পটগুলোতে বিএসএফ থাকবে এবং যে জঙ্গলগুলো আছে, যেগুলো আমাদের সিজার মণ্ডল, আমাদের অন্য প্রতিনিধি জ্যোতির্ময় দেখাচ্ছিলেন, সেখানেও বিএসএফ মজুদ করে দেওয়া হয়েছে। 6 নম্বর ব্রেকিং দেখাবো আপনাদের। 7 নম্বর, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ওমর আবদুল্লাহ। এই হানার পর, এই হামলার পর, ওই নিকৃষ্ট হামলার পর এই প্রথম জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হলো। 8 নম্বর ব্রেকিং দেখুন, বাণিজ্যে পাকিস্তানকে বয়কট ভারতে। সব বন্ধ, আকাশ বন্ধ, পার্সেল বন্ধ, বন্দর বন্ধ, ভারতের সমুদ্রপথ বন্ধ, এখান থেকে ওষুধ যাবে না, এখান থেকে যা যেত, যেগুলো পাকিস্তান খেয়ে পড়ে বেঁচে থাকতো, কিচ্ছু যাবে না, ভারত নেবেও না, দেবেও না। দেখুন 9 নম্বর, নেক্সট, রাফালে জুটছে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল। এটাকেই বলছিলাম দিব্যস্ত্র। রাফালে জুটছে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল। লাস্ট ব্রেকিং, 10 নম্বর ব্রেকিং, ভারতীয় সেনার হাতে আসছে জোরাওয়ার ট্যাঙ্ক। এটা হচ্ছে মধ্যম পাল্লার ট্যাঙ্ক, কিন্তু প্রচণ্ড এফেক্টিভ। এই 24-এই তার টেস্ট ফায়ার হয়েছিল, কিছু রিমডেলিং করে নতুন করে সেনা পাচ্ছে, আর 10 দিনের মধ্যে ভারতীয় সেনা পেয়ে যাবে। জোরাওয়ার ট্যাঙ্ক পাচ্ছে ভারতীয় সেনা। আরও আমাদের শক্তির ভাণ্ডার, অর্থাৎ আমাদের সমরসজ্জার যে ভাণ্ডার, সেটা আরও বৃদ্ধি হবে। আপনাদের দেখালাম টপ 10 ব্রেকিং। উদ্বোধনে আমি গেছি, এটা খুব অন্যায় হয়ে গেল। পার্টি যেটা বয়কট করবে, তাহলে তো পার্টি আত্মহত্যা করছে। মন্দির পলিটিক্সে মমতা ব্যানার্জিকে নিয়ে গেলাম আমরা মন্দিরকে অ্যাভয়েড করব। রাম মন্দির আর রামের জন্মভূমির নবমীর শোভাযাত্রা আমরা তৈরি করলাম, আজ মমতা ব্যানার্জিকে বাধ্য হয়ে হিন্দুত্বের এজেন্ডায় আসতে হচ্ছে। আমরা সরে যাবো নাকি? দিলীপ ঘোষ বলছেন, আমাদের ম্যানেজিং এডিটর সাক্ষাৎকার নিয়েছেন অমৃতাংশু ভট্টাচার্য, তাকে তিনি বলেছেন মন্দির রাজনীতিতে, হিন্দুত্বের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আসতে বাধ্য করেছেন। মানে এই যে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন এবার লাইনে আসুন, যেদিন তিনি হিন্দুত্বের কথা বলেছিলেন, বিধানসভায় নিজের পরিচয় দিয়েছিলেন, সেদিন শুভেন্দু অধিকারী বলেছিলেন। এখন এই কৃতিত্ব কিন্তু দাবি করছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন তারাই বাধ্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মন্দির তৈরি, এই জাতীয় যে রাজনীতি চলছে তাতে টেনে নিয়ে আসতে। টানা 3 দিন দীঘায় পড়েছিলেন মুখ্যমন্ত্রী, এটা দিলীপ ঘোষ বলছেন, কিন্তু মন্দির উদ্বোধনের সব আলো কেড়ে নিয়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। কথা তাকে নিয়েই বেশি হচ্ছে। উড়ে গেছে মুখ্যমন্ত্রীর কপ্টার, উদ্বোধন হয়ে গেছে দীঘা জগন্নাথ মন্দিরের, কিন্তু শেষ বেলায় হাজির হয়ে যেন যাবতীয় আলো নিজের দিকেই কেড়ে নিলেন দিলীপ ঘোষ। জয় শ্রীরাম, আরো জোরে
এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী, মুসলিম লীগ 2 এর সরকার। মমতার বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ বরাবরই তুলেছে বিরোধীরা। আগে মমতা পাল্টা দিতেন। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আর এখন এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী, মুসলিম লীগ 2 এর সরকার। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আর আমি মুসলিম লীগ করি। মুসলিমদের সরকার, মোল্লাদের সরকার, মমতার সরকার। আপনি বিরোধী দলনেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন, আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? আমি গর্বিত, আমি হিন্দু। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে? আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। মন্দির একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই। উনি হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত। বিরোধী দলনেতা বলছেন ভয়ে এসব বলছেন মুখ্যমন্ত্রী। যদি কেউ শুভেন্দুবাবু মনে করেন যে প্রশ্নচিহ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে লাগছে, তাহলে উনি জেনে রেখে দিন, जो ममता दीदी से टकराएगा वो चूर चूर हो जाएगा। মুখর মুখপাত্র এখন বারবার মনে করিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী হিন্দু ঘরের মেয়ে, ব্রাহ্মণ সন্তান। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বাড়ির মেয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দু ব্রাহ্মণ পরিবার থেকে, কিন্তু তিনি সব ধর্মকে সমানভাবে সম্মান করেন। ধর্মনিরপেক্ষতার স্পিরিটটাকে ঠিকঠাক রাখতে হবে। ঘুরে ঘুরে একটা অঙ্ক শোনাচ্ছেন বিরোধী দলনেতা, হিন্দু ভোটের অঙ্ক। হিন্দুরা এক কাট্টা হয়েছে, আর একটু করা দরকার। হিন্দু 39% এক কাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট, আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। 5% হিন্দু ভোট ঘুরে গেলেই কেল্লা ফতে। তাই হিন্দুত্বের আবেগে বারবার নাড়া দিয়ে যাচ্ছে বিজেপি। ভাঙন ঠেকাতেই কি কখনো নিজেকে ব্রাহ্মণ সন্তান বলা, কখনো দীঘার মন্দিরের এলাহি উদ্বোধন, কখনো প্রসাদ ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আমি ব্যানার্জি, আমি ব্রাহ্মণ, খুব ভালো লাগছে। হিন্দুদের কাছে যে আপনি কোশ্চেন মার্ক হয়ে গেছেন, আপনাকে যে বলতে হচ্ছে আমি হিন্দু, আপনাকে যে বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবার, আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই, খুব ভালো লাগছে। উনি যদি রাম মন্দিরে যেতেন, সৌজন্য দেখাতেন, আর যেটা মন্দির করতে হলো ওনাকে, আজকে রামনবমীর মিছিল করতে হচ্ছে টিএমসিতে, সেই তো করতে হলো। খুব ভালো লাগছে, লাইনে এসে গেছেন আপনি, সুন্দর লাইনে এসে গেছেন। লাইনে আসছেন মমতা, হিন্দুত্বের লাইনে। দিলীপ ঘোষের মতোই বেজায় খুশি শুভেন্দু অধিকারী। কিন্তু দিলীপ ঘোষ নিজে কি লাইনে ফিরছেন? দলের কোট আনকোট অঘোষিত নিষেধাজ্ঞা না মেনে, এটাই বললাম, অঘোষিত নিষেধাজ্ঞা যাবেন না কেউ বলেননি, কিন্তু রাজ্য বিজেপির কেউ যাবে না, এটা দিলীপ ঘোষ কিন্তু জানতেন। সুতরাং বলছি অঘোষিত নিষেধাজ্ঞা, সেটা না মেনে দলের বিপরীতে হেঁটে তিনি জগন্নাথ মন্দির উদ্বোধনে গেলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে বসলেন সস্ত্রীক, ব্যাস বিজেপির ঘরে লঙ্কাকাণ্ড। মুখ্যমন্ত্রীর কি এটা কাজ নাকি বাজারে বাইরে সার্ভে করা? তার মন্ত্রী, ডিপার্টমেন্টের অফিসার, পুলিশের লোক, ফায়ার ব্রিগেডের লোক কেন দেখে না? উনি খালি মাইলে নিতে চান গিয়ে সব জায়গায়। আমি বলছি, আপনি মনে করুন যেদিন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, উনি 1 মাসের মধ্যে সমস্ত হসপিটাল ঘুরে ফেলেছিলেন। হসপিটাল দালাল রাজ, ওষুধ বিক্রি, আরজি করার মধ্যে ঘটনা কি বন্ধ হয়েছে? হচ্ছে তো। উনি পলিটিক্যালি গিমিক করেন, উনি চান না পরিবর্তন, উনি রাজনীতি করতে চান, আমরা তারই বিরোধিতা করি। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব দিলীপ ঘোষ, তিনি লাইনে ফিরছেন। কে কি বললো? দিলীপ ঘোষের প্রিন্সিপাল পরিষ্কার আছে। আমি বললাম যে আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা ব্যানার্জির আহ্বানে গিয়ে, উনি তো দেখাতে পারেননি সেটা। উনি যদি রাম মন্দিরে যেতেন, সৌজন্য দেখাতেন, আর যেটা মন্দির করতে হলো ওনাকে, আজকে রামনবমীর মিছিল করতে হচ্ছে টিএমসিতে, সেই তো করতে হলো। কেন জাননি? উনি সৌজন্য দেখাননি, দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়েছে। যারা এই ফেস দেখে, কয়েকটা ফেসবুকের পোস্ট দেখে
আর যারা জয় জগন্নাথ দেখে উদ্ভাবন নৃত্য করছেন যে বিজেপি অন্তর্কলহে দীর্ণ হয়ে গেছে, এরা লড়াইয়ে যেতে পারবে না, তারা ভুল করছেন। একটু অপেক্ষা করুন, পরিস্থিতি বদলে যাবে। তবে আবার বলছি, যেটা হচ্ছে সেটা অনভিপ্রেত, আমাদের মতো দলে সেটা কাঙ্ক্ষিত নয়, সেটা নিন্দনীয়, এবং প্রত্যেকের এ ব্যাপারে সতর্ক থাকা উচিত, সে যত বড় নেতাই হোক না কেন। দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন, খোলাখুলি বলে দিচ্ছেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। কিন্তু দিলীপ ঘোষ নাম না করে খোঁচা মেরেই চলেছেন। দীঘার মন্দির শিলান্যাসের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন শুভেন্দু অধিকারী। শিলান্যাসের দিন, যখন শিলান্যাস হয়েছিল, গতকাল আমাদের ম্যানেজিং এডিটরের মুখোমুখি হয়ে কায়দা করে সেই কথাটা বলে দিয়েছেন দিলীপ ঘোষ। আপনি একটা মন্দিরের শিলান্যাসে উপস্থিত থাকতে পারেন, তখন দোষ হয় না। কি এমন হয়ে গেল 5 বছর 4 বছর পরে উদ্বোধনে আমি গেছি, এটা খুব অন্যায় হয়ে গেল, পার্টি যেটা বয়কট করবে? তাহলে তো পার্টি আত্মহত্যা করছে। যেতে পারি, কিন্তু কেন যাব এটা নিয়ে বিজেপি চিন্তিত নয়। মন্দির পলিটিক্সে মমতা ব্যানার্জিকে নিয়ে গেলাম আমরা মন্দিরকে অ্যাভয়েড করব? রাম মন্দির আর রামের জন্মভূমির নবমীর শোভাযাত্রা আমরা তৈরি করলাম, আজ মমতা ব্যানার্জিকে বাধ্য হয়ে হিন্দুত্বের এজেন্ডায় আসতে হচ্ছে, আমরা সরে যাবো নাকি? এবং এটা বিজেপির সাফল্য। যে তৃণমূল কংগ্রেস হিন্দু শব্দ বলতো না, সেই তৃণমূল কংগ্রেস এখন হিন্দু শব্দ বলছে, মন্দির বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুজো করছে, নিজেকে হিন্দু প্রমাণ করার জন্য পারলে বুক চিরে রামের ছবি দেখি বা জগন্নাথের ছবি দেখিয়ে দিতে চান। আর আমি হিন্দু হিন্দু ভাই ভাই বলবো, আর হিন্দুর মধ্যে বিভাজন কি করে করবো? দিলীপ দা তার মতো করে পরিস্থিতি ব্যাখ্যা করেছে, আর যে কেউ যে কোনো জায়গায় যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, হিটকোট টাকায় যেভাবে মন্দির তৈরি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন জনপ্রিয় নেত্রী, তো তিনি তো ক্রাউড ফান্ডিং করতে পারতেন, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কর্মীদের থেকে চাঁদা নিতে পারতেন। হিটকোট টাকা খরচা করে জগন্নাথ মন্দির বানানো এটা কোনো সরকারের কাজ? ছিলেন বন্ধুরা প্রেসে, দিলীপদা কী বললেন? আমি খালি বললাম জয় জগন্নাথ। সেটা পাবলিকের স্লোগান হয়ে গেল, জয় জগন্নাথ। জয় শ্রীরাম বলেনি, জয় জগন্নাথ বলেছি। তার মধ্যে কোন পার্টির লোক ছিল? টিএমসি তো বেশি ছিল, জয় বাংলা ভুলিয়ে দিয়েছি। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দিলীপ ঘোষ মন্দিরে গেছে, খারাপ কি ভালো হয়েছে পার্টি ঠিক করবে। পার্টির প্রেসিডেন্ট আছেন, সর্বভারতীয় নেতা, তারা বলবেন আমাকে কান ধরে, এই ঠিক করেন এটা কেন? পার্টি প্রেসিডেন্ট কিন্তু বলে, এখানকার প্রেসিডেন্ট কিন্তু বলেছেন যে তিনি এন্ডোর্স করেন না। ঠিকই আছে তো, কিন্তু উনি আমাকে বলেননি যাবেন না। পার্টির ইন্টারনাল বিষয়, ইন্টারনাল জায়গায় আলোচনা, বাইরে কিছু করেন। তিনি বলেছেন যে পরিস্থিতির কারণে আমি যাবো না, ইত্যাদি সব ঠিক আছে। আমার মনে হয়েছে যাওয়া উচিত, ডাকা হয়েছে, আমার কাছে সময় আছে, আমি কেন সুযোগ নেব না ভগবানের কাছে যাওয়ার? অনেক পরের দিন যেতে পারতেন, মানে পরের দিনও জগন্নাথ থাকবে, আগের দিনও জগন্নাথ থাকবে। আর আমাকে কেউ যদি আমন্ত্রণ করে, সুযোগ হলে রাখা উচিত, কেন রাখবো না আমি? দিলীপ ঘোষ আমাদের দলের প্রাক্তন সভাপতি, দিলীপ ঘোষ বিধায়ক ছিলেন দলের, দিলীপ ঘোষ সাংসদ ছিলেন, দিলীপ ঘোষ পরিসংখ্যানের হিসেবে সফলতম সভাপতি ছিলেন। দিলীপ ঘোষ কি করবেন, দিলীপ ঘোষ কি বক্তব্য রাখবেন, সেটা দিলীপ ঘোষের ব্যক্তিগত সিদ্ধান্ত। যেটা নিয়ে শব্দ যে মমতা ব্যানার্জির কাছে কেন বসেছে, কার হিম্মত আছে মমতা ব্যানার্জির কাছে বসবে? তার পার্টির লোকেরাই বসতে পারে না। মমতা ব্যানার্জি কী পড়ে গেছিল দিলীপ ঘোষের কাছে আসার? উনি সৌজন্য দেখিয়েছেন। আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী উনি প্রথম দিন থেকে, তার বিরুদ্ধে আমি লড়াই শুরু করেছি। সিপিএমরা তখন শেষ হয়ে গেছিল, তার আজুবাজু যারা ঘুরতো তারাই আমাকে জ্ঞান দিচ্ছে। এই ব্যাপারটা আমি বহুদিন ধরে দিল্লিকে বলেছিলাম। দিলীপ ঘোষের উপরে বিশ্বাস করছেন, এই দিলীপ ঘোষ সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ রেখে ইনি চলেন। উনি ঠিক করেছেন, উনি রাজ্যসভা মেম্বার হবেন। আমার থেকে শুনুন না আপনি। যারা এটা বলে তারা খুব উঁচা কথা বলে। দিলীপ ঘোষের স্ট্যান্ডার্ড টিএমসির চেয়ে অনেক উপরে। দিলীপ ঘোষ একটা পার্টি খাড়া করেছে। আপনার স্বাভিমানে লাগলে আপনি দলকে শিক্ষা দিতে তৃণমূলে যেতে পারেন? তৃণমূল কেন যাবো? দলকে শিক্ষা দেওয়ার অনেক জায়গা আছে। আর দলকে শিক্ষা দেবোই বা কেন? দলটা ছেড়ে দেবো, আর দল ছাড়বো না, রাজনীতি ছেড়ে দেবো। মানে সেই অর্থে টিএমসি খুব ভালো জায়গা নাকি? না, খুব ভালো লোকেরা থাকে ওখানে। জগন্নাথ দেবী ওদের ফেলবে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে। আমরা কেউ এখানে জগন্নাথের বিরুদ্ধে যুদ্ধ করতে নামি। আচ্ছা, রাজ্য বিজেপি কি ঠিক করতে পারছে না দিলীপ ঘোষকে নিয়ে কি করা উচিত? কিংবা কেন্দ্রীয় নেতৃত্ব? এতদিনে তো কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই জেনেছে যে দিলীপ বাবু দলের অঘোষিত বা অলিখিত লাইন না মেনে তাকে নস্যাৎ করে তিনি পৌঁছেছেন। এটা তো জানে দীঘাতে। এটা কোনো কেন্দ্রীয় নেতার তো জানতে বাকি নেই এতদিনে। পুরোটা কথার খেলা চলছে, জানেন তো। এরা এক কথা বলছে, ওরা এক কথা বলছে, কিন্তু কোনো অ্যাকশন এখনো পর্যন্ত নেই। সুতরাং বিজেপি কি দিলীপে আসলে নরম? মমতাকে মন্দির বানাতে বাধ্য করা বিজেপির সাফল্য, এটা দিলীপ ঘোষ বলছেন। দিলীপ বাবুর সুরেই সুর মেলাচ্ছেন বর্তমান রাজ্য বিজেপি সভাপতি। মুখপাত্রও বলছেন যেতে পারি, কিন্তু কেন যাব নিয়ে
দলের তেমন কোনো মাথা ব্যথা নেই, দল চিন্তিত নয়। তাহলে চিন্তাটা কিসে? যেতে পারি, কিন্তু কেন যাব এটা নিয়ে বিজেপি চিন্তিত নয়। কিন্তু যেটা সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করছেন, যে যার মনের মধ্যে যখন লিখছে, তখন দলের যেটা করার দল সেটা করবে। বিজেপি সংঘবদ্ধ ভাবেই পশ্চিমবঙ্গে 2026 সালে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেবে। চিন্তা সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করে গেছেন তাদের নিয়ে, খাড়া কি তাদের উপরেই নামবে? দিলীপ ঘোষ বেকসুর, সেই জন্যই কি খেউড় গাইছেন একদিকে সৌমিত্র খাঁ, তিনি বলছেন ক্লোজ চ্যাপ্টার। তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, তৃণমূল কংগ্রেসে 26,000 ছেলেদের চাকরি গেছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আমি সেই বিষয়ের উপরে নজরপাত করতে চাই। ক্লোজ চ্যাপ্টার, এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। আর দেখে রাখুন কি হচ্ছে। এর আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। সেই জন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে, আর সবার উত্তর দেওয়ারও কোনো দরকার নেই। আজকাল একটা কথা খুব ভালোভাবে বুঝতে পারছি, বঙ্গ রাজনীতি হলো একেবারে আগ্নেয়গিরির মতো। আগে বুঝতাম না এমন নয়, এখন আরো ফুটন্ত, কোনো সুপ্ত আগ্নেয়গিরির ব্যাপার নেই, একেবারে ফুটন্ত বিতর্কের অগ্নুৎপাত প্রতিদিন চলে। এই যেমন বীরভূম নামই কাফি হ্যায়, কিছু না কিছু সেখানে হবেই, একেবারে হতে বাধ্য। এই যেমন কাজল শেখ আর ধ্রুব সাহা, একজন তৃণমূলের দাপুটে নেতা, বীরভূমের জেলা সভাধিপতি, আর একজন মানে ধ্রুব সাহা বীরভূম বিজেপির সভাপতি। তারা একে অন্যের বিরুদ্ধে সুর চড়াবেন, গলা তুলবেন, আকাশ পাতাল কাঁপিয়ে দেবেন, এটাই খুব স্বাভাবিক। কিন্তু বিষয়টা তখনই অস্বাভাবিক হয়ে ওঠে যখন আক্রমণ মাত্রাজ্ঞান ছাড়িয়ে যায়, যেটা এবারও হলো। কেউ কাউকে ছেড়ে কথা বলার পাত্র নন, বাক্যবাণের এমন বহর যে আম জনতার কানে তালা ঝোলানোর মতো অবস্থা। মানুষের বাচ্চা আপনাকে বলবো না, কুকুরের বাচ্চা বলবো। কুকুরের বাচ্চার মতো, কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়াবেন, কাজের কাজ কিচ্ছু হবে। এটাই চলছে। রাজনীতিকরা একে অপরকে সম্বোধন করার ক্ষেত্রে হলোই বা অন্য দলের কুকুরদেরও টেনে নিয়ে আসছেন। তাদের টেনে এনে এমন সব কথা, শুরুটা অবশ্য ধ্রুববাবুই করেছিলেন। বিজেপি জেলা সভাপতি বীরভূমে জেলা শাসকের অফিসের সামনে মঞ্চ বানিয়ে বড় সড়ো সভা করে আগুনের ফুলকিটা টুক করে ছুড়ে দিয়েছেন, ব্যাস। আর যায় কোথায়? জ্বলছে জেলার রাজনীতি। এক মাসের মধ্যে জেলা পরিষদ ভাঙচুর করব, কথা দিয়ে গেলাম। বদলে যান ভাইজান, অফিস ভেঙে গুড়িয়ে দেবেন, এটা আমার বাবার সম্পত্তি। ভাইজান বদলে যান, নাহলে গুটিয়ে দেব, নানুর থেকে ঢুকতে দেব না। শুধু পা দিয়ে দেখান, একটা ইট সরিয়ে দেখান, তবেই বলবো আপনি বাপের বেটা। নানুরের রাস্তা থেকে ব্যারিকেড করে দেব। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, যদি মানুষের বাচ্চা হন আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন। নানুর বিধানসভার বুকে, নানুরের বুকে 5,000 বিজেপি সমর্থক নিয়ে একটা জনসভা করে দেখান। চ্যালেঞ্জ ছড়াছড়ি চলছে, নেতারা এই কাজটা একেবারে ওস্তাদ, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। কে কাকে টেক্কা দেবেন, লড়াইটা সেখানে। আর ইদানিং বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতির ঝড় তুলতে ব্যস্ত, যা এক্ষেত্রেও জুড়ে গেছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। কাকে ছেড়ে কাকে জনতা দেখবে বলুন তো? আমরা মনে করলে আজকে ডিএম অফিসের দরজা ভেঙে দিয়ে ডিএম সাহেবের চেয়ারে গিয়ে বসতে পারতাম। কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়াবেন। ভাইজান ভাবছে মন্ত্র দিয়েছি শিরাই শিরাই রক্ত, আমরা সবাই ভাইজানের ভক্ত। সবাই ভাইজানের ভক্ত হবে না। কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়াবেন। এই তৃণমূলের বদান্যতায় বালির ঘাট থেকে পাথরের ডিসিআর সমস্ত কিছু মুসলমানদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমার বাবা আমাকে যে প্রপার্টি দিয়ে গেছে ডাল ভাত খাওয়ার জন্য, সেটা যথেষ্ট। আপনার মতো দামি গাড়ি চড়ার প্রয়োজন নেই, আপনার মতো 5টা বাড়ি করার প্রয়োজন নেই, আপনার মতো 10,000 টাকা দামের পাঞ্জাবি পরার প্রয়োজন নেই। এখানকার বীরভূমের হিন্দু, এখানে ছাগলের 3য় বাচ্চা তিরিং তিরিং করে লাফাবে। কি ভাবছেন, কি ভাবছেন আপনারা? বীরভূম জেলার দুর্গাপুরে যে আসনটা পেয়েছেন, দেখা সেখানেই হবে। 26 নির্বাচনে জামানা জব্দ করে ছাড়বো।
বীরভূমের হালচাল দেখছেন, ভাবছেন এখানে শেষ, মোটেই নয়, আরও দেখানোর আছে আমাদের। দুয়ারে 26, আর সেই 26-এর প্রচারের যে ভিত্তিপ্রস্তর বা ভিত ফাউন্ডেশন, সেটা কেমন হবে বুঝতে পারছেন তো? এগুলো ভিত তৈরি হচ্ছে আসলে জেলায় জেলায়, প্রত্যেকটা জেলায় সেই একই ঝলক, সুর কিন্তু এক শাসক আর বিরোধীর মধ্যে। বীরভূম ছেড়ে খুব বেশি দূর আপনাকে যেতে হবে না। এবার বাঁকুড়া জেলার কথা বলি। এই জেলাও সরগরম, সেখানেও রাজনীতির ক্যানভাসে হিন্দুত্বের পোচ লাগাতে আরও বেশি করে ব্যস্ত বিজেপি, এবং এখন মরিয়া হয়ে উঠেছেন পদ্ম শিবিরের নেতারা। তার হাতে গরম প্রমাণ দেখুন। আমরাও জানি যে একটা দিন আসছে 2026-এর পরে এই ভারতবর্ষে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না, এমন আইন আনছেন মোদিবাবু। হিন্দুত্বের আবেগই বাংলা এগোনোর তাস, এটাই কি এখন মনে প্রাণে বিশ্বাস করছে বিজেপি? তাই কথায় আর কোনো রাগঢাক নেই, একেবারে খুল্লা হুঁশিয়ারি। দেশ সেই দিকেই আগাচ্ছে, মুসলমান হটাও, ভারতবর্ষ বাঁচাও। এই আইন আসতে চলেছে, কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। সেই কিছুদিনটা কবে? নজরে যখন 26, তখন তার আগেই নিশ্চয়ই এসব করে দেখানোর চ্যালেঞ্জ নিচ্ছে গেরুয়া শিবির। পদ্ম নেতারা সেই কাজটা করতেই ঝাঁপিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে, পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। আমরা প্রথম থেকে বলে এসেছি, আসতে এসেছিল হিন্দু, আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু। জয় শ্রীরাম, জালি শ্রীরাম, মমতা জালি হিন্দু। আসল হিন্দু হিন্দুর নেতা একটা পাবলিক জানে, রাতারাতি হিন্দু নেতা হতে যাও না, হিন্দুত্ব সবার গায়ে ছাঁটে। বিজেপির মধ্যে নানা রকম পোড়া 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 গন্ধ বেরোচ্ছে। আমরা জানি হিন্দু আছে, মুসলমান আছে, শিখ আছে, খ্রিস্টান আছে ভারতবর্ষ। কারোর জন্য বিশেষ করে প্রমাণ করার দরকার পড়ে না যে কে কোন জাতির নেতা। হিন্দুত্বের চড়া সুর তুলে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও 4-5% ভোট বাড়াতে পারলেই বিজেপি বাংলায় তৃণমূল কংগ্রেসের জয়ের পথে কাঁটা ফেলতে পারবে বলে তার দাবি। আর এই শতাংশের হিসেবটা তিনি হিন্দু ভোটের ভিত্তিতেই করছেন তা স্পষ্ট। বিরোধী দলনেতার দেখানো সেই পথই নিয়েছেন ওন্দার পদ্ম বিধায়ক। টেনে এনেছেন রাজ্যে ওয়াকফ অশান্তির প্রসঙ্গ, যা এখন বিজেপির জ্বলন্ত ইস্যু। কোথাও কোনো কিছু না, একমাত্র পশ্চিমবাংলায় এই ধরনের কাণ্ড কারখানা মমতা ব্যানার্জি উস্কানিতে হচ্ছে। তাছাড়া কি সব জায়গায় তো আইনটা পাস হয়েছে, একটা দেশের আইন, এটা পশ্চিমবাংলার আইন নয়। তাছাড়া ইয়ের কি আছে, বাস্তব কথাই বলেছি। এত কথার পর কি ভাবছেন? তৃণমূল চুপ করে থাকবে? সাধারণ মানুষের জন্য তিনি কি করেছেন উত্তর দিতে না পারায় তিনি অঞ্চল ছাড়া হচ্ছেন। অঞ্চলের সাধারণ মানুষ, গ্রামের সাধারণ মানুষেরা তাকে বিতাড়িত করছে অঞ্চল থেকে। তিনি পাগলের প্রলাপ বকছেন, তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। সংঘাত এভাবেই ছড়াচ্ছে, বাড়ছে দিন প্রতিদিন। ধর্মের রঙে রাঙানো হচ্ছে রাজনীতিকে। এর শেষ কোথায়, ফল কি হবে, কার ঘর আলো করবে এই রাজনীতি, বলবে সময়। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।